কিরে মেঘলা, তুই এই সন্ধ্যাবেলা এই পার্কের মধ্যে তোরা দুইজন বসে বসে কি করিস? আর এই মেয়েটা কে? আকাশ, তুই এইখানে কি করিস? তার আগে আমার প্রশ্নের উত্তর দে। এই সন্ধ্যাবেলা তোর তো এখানে আসার দরকার নেই। আমি এসেছিলাম মাহিম, সৌরভ এবং জিসানের সাথে, কিন্তু তোদেরকে এখানে দেখব আশা করি নাই। কেন, পার্কে কি মানুষ ঘুরতে আসে না নাকি? আর আমরা একটু দেরি করে এসেছি তাই দেরি করে বাসায় ফিরবো। আর মেঘলা এই ছেলেটা কে? তোকে এইভাবে এসব বলতেছে কেন? আপু, তুমি কিছু মনে করো না। এই ছেলেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, নাম হচ্ছে আকাশ। আসলে সে আমার অনেক খেয়াল রাখে। যদি আমি অসুস্থ হই বা কোনো সাহায্য চাই, তাহলে সে করে দেয়। তোমাকে না সব সময় ওর কথা বলি। ও আচ্ছা, এটাই সেই আকাশ যাকে ভালো কথা। যাক, ভালো কথা, কিন্তু তার ব্যবহার এরকম কেন? তোর বেস্ট ফ্রেন্ডকে বলে দিস ব্যবহার ভালো করার জন্য। চল এখন বাড়িতে যাব। এই যে আপু, আমার ব্যবহার খুবই ভালো, সেটা একমাত্র মেঘলা জানে। আর মেঘলা, তুই এখন সোজা বাসায় যাবি, কোথাও দাঁড়াতে পারবি না। আমি কিন্তু তোর পিছু পিছু যাব। আমার পিছু পিছু যাওয়ার দরকার নেই, আমি বাড়িতেই চলে যাব। আর এখন অনেক রাত হয়েছে, তুইও বাড়িতে যা। এত বেশি কথা বলবি না। কালকে তুই কলেজে আয়, এরপরে তোর মজা দেখাচ্ছি। আমার বড় বোনের সামনে আমার সাথে এভাবে কথা বলিস? এই বলে মেঘলা মায়াকে নিয়ে ওইখান থেকে চলে গেল বাসায়। অন্যদিকে আকাশ তার রুমের ভিতরেই বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে জিসান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জিসান বলতে লাগলো, কিরে আকাশ, তুই মেঘলা এবং তার বোনকে কি বলেছিস? মেঘলা তো রেগে পুরো আগুন হয়ে আছে। তুই তো জানিস মেয়েটার মাথার তার ছেঁড়া, সবসময় শান্তশিষ্ট থাকে, কিন্তু রেগে গেলে কি হয় এটা তুই ভালো করেই জানিস। তারপরও তুই এরকম কাজ করলি কেন? আরে শালা, আমি তো শুধু বলেছিলাম বাসায় যাওয়ার জন্য, সন্ধ্যা হয়ে এসেছে। এতটুকু বলার কারণেই সে আমার সাথে ঝগড়া করা শুরু করেছে, সাথে তার বোনও ঝগড়া করতেছে। ও আচ্ছা, এই ব্যাপার। থাক, এখন আর তাকে ফোন দিস না। কালকে কলেজে আয়, এরপরে তুই না হয় তাকে সরি বলে নিস। সরি বলে দিলে এমন কোনো আহামরি হবে না। আর একটা কথা, মেঘলা তো কখনো বলে নাই যে তার বড় বোন আছে। তাহলে এখন তার বড় বোন কোথা থেকে আসলো? আমিও এটা চিন্তা করতেছি, এখন তার বড় বোন কোথায় থেকে আসলো। আগে তো তার বড় বোন ছিল না। তোর গার্লফ্রেন্ড আছে, তুই ঘোরাঘুরি করতে পারবি। আমার গার্লফ্রেন্ড নেই, আমি ঘোরাঘুরি করতে পারবো না। সো আমাকে এসব বলে কোনো লাভ নেই। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে জিসান কলটা কেটে দিল। অন্যদিকে আকাশ নিচে এসে খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের ছোট ভাই আলামিন বলতে লাগলো, ভাইয়া, তুমি ঘরের ভিতরে বসে ফোনে কার কাছ সাথে কথা বলো? আমি কিন্তু সব আব্বু আম্মুকে বলে দিয়েছি। হ্যাঁ, আব্বু আম্মু কিন্তু তোমার জন্য পরে মেয়ে খুঁজতে যাবে। হ্যাঁ, তুই কি ভালো হবি না? তো কিছু কতবার বললাম আমি আমার বেস্ট ফ্রেন্ড মেঘলার সাথে কথা বলি। তুই তো মেঘলাকে দেখেছিস, এরপরেও কেন এসব বলিস? আমি জানি তুমি মেঘলা আপুর সাথে কথা বলো না। মেঘলা আপুর সাথে কথা বললে এরকম ভাবে চিল্লাচিল্লি করে কথা বলতে না। তুই যদি বিশ্বাস না করিস তাহলে তুই মেঘলার ফোন নাম্বার নিয়ে জিজ্ঞেস করতে পারিস। আর যদি কখনো শুনি আম্মু আমাকে বকা দিয়েছে, তাহলে তুই ওই যে একটা ভিডিও করেছিলাম না, ওইটা দেখিয়ে দিব। এই ভিডিও তোমার ফোনে থাকলে তো তুমি দেখাবে। আমি তোমার ফোন থেকে তো কবেই ডিলিট করে দিয়েছি। আর তুমি ওই ভিডিও নিয়ে এখন কথা বলতে চাও? চিন্তা করো না, তোমার ভিডিও আমার কাছে আছে। দরকার পড়লে আমিও দেখিয়ে দেব। হ্যাঁ, আমার ভিডিও মানে তুই কি বলতে চাইছিস? আমি কি এমন করেছি যে তুই আমার ভিডিও করেছিস? এইটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার। আর তোমার কি ভিডিও করেছি এটা একমাত্র আম্মুকে দেখালেই আম্মু বাকিটা নিজের থেকেই বুঝে নেবে।
তোমাকে আর কোনো কিছুই করতে হবে না। আর যদি আব্বু তোমাকে বিয়েটা করিয়ে দেয়, তাহলে ভাবির সাথে মিলে তোমার এরকম অবস্থা করব যাতে তুমি আর কোনোদিনও আমাকে বোকা দিতে না পারো। এখনো তোর দুধের দাঁত পড়ে নাই, আর তুই বলতেছিস আমার সাইজ করবি, তাও আবার আমার বউকে নিয়ে। আমি ওই রকম মেয়ে বিয়ে করব না, যে মেয়ে কিনা আমার কথা শুনবে না। করবে না মানে? অবশ্যই করবে, তুমি করবে, তোমার সাথে তোমার ঘাড়ও করবে, চিন্তা করো না, আমরা মেয়ে দেখে রাখছি। হ্যাঁ, ভালো করেছিস, দেখে রাখছিস। আগামী 5 বছরের ভিতরে আমি বিয়ে করতেছি না, এটা কানের ভিতরে ঢুকিয়ে রাখিস তুই। কিরে তোরা দুই ভাই খাবার টেবিলে বসে ঝগড়া করতেছিস কেন? আলামিন, আকাশ তোর সাথে কি নিয়ে ঝগড়া করতেছে শুনি? আব্বু, তেমন কিছু না। ভাইয়া বলতেছে যে বিয়ে করে আলাদা হয়ে যাবে, আমাদের সাথে নাকি থাকবে না। এই আলামিনের বাচ্চা, ডাহা মিশা কথা বলতেছিস কেন? আমি আবার কখন বললাম যে আমি আলাদা হয়ে যাব? আকাশ, যা, বাড়ি থেকে বের হয়ে যা। তোর আর এই বাড়িতে থাকার দরকার নেই। তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি। নিজের মুখে যখন বলে ফেলেছিস যে আমাদের সাথে থাকবি না, তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা এখনই। আব্বু, আলামিন মিথ্যা কথা বলতেছে, আমি এইসব বলি নাই। আমার কথা বিশ্বাস করো। আর আলামিন, প্লিজ তুই সত্যিটা বল। আচ্ছা যা, বিশ্বাস করলাম। তুই এরকম কথা বলিস নাই। এখন আমাদের কথা শোন, আমরা যা বলি তাই করতে হবে তোকে। পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু বিয়ের কথা বলবে না। আমি এখন বিয়ে করে আজাইরা প্যারা নিতে চাই না। এই আজাইরা প্যারা নিতে নিতে আমি আর পারতেছি না। তার মানে তুই আগে বিয়ে করে ফেলেছিস? আকাশ আম্মু, তোমার ছেলে আগে বিয়ে করে ফেলেছে। তোমার ছেলে নিজের মুখে বলতেছে আজাইরা প্যারা নাকি সে আর নিতে পারতেছে না। হায় আল্লাহ, আমি কাকে কি বুঝাবো? একটা বোঝালে আরেকটা বুঝে থাক, ওদেরকে আর বুঝিয়ে লাভ হবে না। আমি খাওয়া দাওয়া করে রুমে যাই, গিয়ে ঘুমাই নাকে সরিষার তেল লাগিয়ে। আকাশ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে, কারণ সে জানে নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ তার মাথা খেয়ে ফেলবে তারা তিনজন। আকাশ বিছানায় শুয়ে হাতে ফোনটা নিতেই মেঘলার মেসেজ। মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার বোনের সামনে আমাকে অপমান করেছিস, এই অপমানের সাজা তো তোকে পেতে হবে। কালকে কলেজে আয়, এরপর দেখ তোকে কি করি। বেস্ট ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, তোকে মারতে পারবো না? মেঘলা, আই এম রিয়েলি সরি। আসলে আমি জানতাম না যে তোরা দেরি করে পার্কে গিয়েছিস, আর ওই সন্ধ্যাবেলা তোদেরকে দেখে আমি আর কিছু বলতে পারি নাই, উল্টাপাল্টা বলে ফেলেছি। উল্টো পাল্টা বলছিস? এখন আমি যা বলি যদি না শুনিস তাহলে কিন্তু কালকে সত্যি আমি তোকে মারবো। আচ্ছা বল, কি শুনতে হবে? আমি শুনবো তোর কথা। তুই এখন বিছানা থেকে উঠে যেখান থেকে পারিস সেখান থেকে আমার জন্য এবং আমার আপুর জন্য ফুচকা এনে দিবি। তোর জন্য আমরা ফুচকা খেতে পারিনি, এখন যদি তুই না এনে দেস তাহলে কিন্তু বুঝতেই পারছিস। হ্যাঁ বুঝতে পারছি, আমার অবস্থা খুবই খারাপ হবে, এটাই তো বলবি? আজকে আমি পারবো না, আজকে অনেক ক্লান্ত। কালকে কলেজে আয়, এরপরে আমি তোকে যত পারিস ফুচকা খাওয়াবো। এই এই যে তুই এই কথা বলে ঘুমাবি কালকে, যদি তোকে জিজ্ঞেস করি ফুচকা খাওয়াবি না, তখন তুই বলবি কখন বললাম আমি ফুচকা খাওয়াবো তোকে, আর উল্টাপাল্টা কথা বলবি। আমি এত কিছু জানি না, তোকে 1 ঘন্টার সময় দিলাম, তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে আমার জন্য ফুচকা এনে দিবি। এই বলে মেঘলা অফলাইন হয়ে গেল। অন্যদিকে আকাশ তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে রেডি হয়ে নিচে নামতেই আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে আকাশ, এই রাতের বেলা তুই কোথায় যাইতেছিস? তুই না বললি ঘুমাতে যাবি? আম্মু, তুমি বুঝতে পারছো না কেন? ভাইয়া যাইতেছেন এত রাতে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। হয়তো বায়না করেছে ফুচকা খাবে, এটা ছাড়া তো আর অন্য কোনো কথা দেখতেছি না আমি, তাই না? আলামিন, তুই চুপ করবি? আর আমি কোথায় যাইতেছি, কি করতেছি, কি না করতেছি, এসব তুই দেখতেছিস কেন? তোকে তো একবারও বলি নাই
এসব দেখার জন্য। আর আম্মু, সৌরভ আমাকে কল দিয়েছে এটার জন্য। আমি সৌরভের বাসায় যাইতেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসব। দরজা খোলা রেখে ঘুমিয়ে যাবে তোমরা। আচ্ছা তুমি যাও। আর আম্মু, আমি সৌরভ ভাইয়াকে কল দিতেছি, তুমি জিজ্ঞেস করো সৌরভ ভাইয়া বলেছে নাকি যে ভাইয়াকে যাওয়ার জন্য। তাহলেই তো প্রমাণ হয়ে যাবে ভাইয়া কোথায় যাইতেছে, তাই না? এই পিচিটার জন্য তো আমি কোনো কিছুই করতে পারতেছি না। দাঁড়া পিচ্ছি, একবার সুযোগ আসুক, এরপরে তোর মজা দেখাবো আমি। এই বলে আকাশ তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাহিরে। সৌরভকে কল দিয়ে বিষয়টা বলে দিল। অন্যদিকে মেঘলা আর মায়া বসে আছে এক রুমে। এমন সময় মায়া মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি সে নিয়ে আসে তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। মায়া বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মেঘলাকে বলতে লাগলো, ঠিক আছে, আগে তো তুই বল নিয়ে আসার জন্য, এরপরে না হয় যা করার করা যাবে। মায়া আর মেঘলা বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ মেঘলা ফোনটা বেজে উঠল। মেঘলার ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল আকাশ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলতে লাগলো, ওই কুত্তি, নিচে নাম। তোর জন্য ফুচকা নিয়ে এসেছি। ঘুমিয়েছিলাম, ঘুমের 12টা বাজিয়ে এখন ফুচকা নিয়ে আসতে হলো। আমাকে কি দিবি আগে সেটা বল, এরপরে তোকে ফুচকাগুলো দিব। আমার কাছে তো তেমন বেশি বড় উপহার নেই। তুই এক কাজ কর, আমার বড় বোনকে নিয়ে নে, তাহলে আর তেমন বেশি কিছু নিতে হবে না। ওকে, তাহলে তোর বড় বোনকে বলিস আমার সাথে চলে আসার জন্য। আমার রুমে বাকিটা ইতিহাস করে তোর কাছে আবার তোর বোনকে ফেরত দিয়ে দিবে। কুত্তা, মুখ সামলে কথা বল, আমি নিচে আসছি। এই বলে আকাশ ফোনটা টেবিলের উপর রেখে চলে আসলো নিচে। ফুচকা নিয়ে আকাশকে বিদায় দিয়ে আবার চলে আসলো রুমে। বিছানার উপর ফুচকাগুলো রেখে মেঘলা মায়ার দিকে তাকাতেই মায়া বলতে লাগলো, এইভাবে তাকিয়ে কি দেখতেছিস? চোখ নিচের দিকে নামিয়ে এরপরে কথা বল। আমি তোর বড় বোন কিন্তু। হ্যাঁ বড় বোন, আমি জানি। এখন আমার কথা শোনো। ওই সময় বলেছিলাম না, সে যদি ফুচকা নিয়ে আসে আমি যা বলি তাই করতে হবে। আচ্ছা আগে ফুচকা খেয়ে নিই, তারপরে যা করার করা যাবে। এই বলে মায়া আর মেঘলা ফুচকা খেয়ে দুজনে বিছানায় শুয়ে পড়ল লাইট নিভিয়ে। এমন সময় মায়া মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মেঘলা, তোর বেস্ট ফ্রেন্ড সে কেমন রে? দেখলাম তুই যা বলিস তাই সে করে। তোর সাথে রিলেশন করে নাকি? আরে না আপু, সে আমার সাথে রিলেশন করে না। আসলে আমার আর তার বন্ধুত্বটা অনেক গভীর। একদিন আমি অনেকবার বিপদে পড়ে গিয়েছিলাম, পরে তার কাছ থেকে সাহায্য নিয়েছি, সে আমাকে সাহায্য করেছে। এরপর থেকে দুইজন দুইজনকে সবসময় সাহায্য করি। সে যা বলে আমি তাই করি এবং আমি যা বলি সে তাই করে। ও আচ্ছা, এই ব্যাপার। ঘুমাতে হলে আর কালকে আমার ইন্টারভিউ আছে, দোয়া করিস যাতে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। এই বলে দুজন দুপাশে ঘুরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। আকাশ ক্যাম্পাসে বসে আছে। এমন সময় মেঘলা এসে আকাশের পাশে বসে বলতে লাগলো, ধন্যবাদ আকাশ। কালকে যদি তুই আমার জন্য ফুচকা না নিয়ে যাইতি তাহলে আপু আমাকে অনেক বকাবকি করতো এবং বলতো যে তুই আমার বেস্ট ফ্রেন্ড না। হয়েছে হয়েছে, আর কোনো কিছু বলতে হবে না। এখন এক কাজ কর, তুই প্রিন্সিপাল স্যারের কেবিনে যাবি। প্রিন্সিপাল স্যার একটা কাগজ দিবে, ওই কাগজটা নিয়ে আসবি। হঠাৎ প্রিন্সিপাল স্যার কিসের কাগজ দিবে তোকে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোর কোনো কিছু বোঝার দরকার নেই, আমি যেটা বলেছি সেটাই কর তুই। মেঘলা চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে চিঠিটা নিয়ে সোজা চলে আসলো আকাশের সামনে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, এই চিঠিটা কেন দিয়েছে তোকে? আগে তো কখনো এরকম কাউকে চিঠি দেয় নাই, হঠাৎ তোকে এরকম চিঠি দিয়েছে। আরে এটা 2 মাস পর সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানের সকল প্রজেক্টের দায়িত্ব পেয়েছি আমি।
এটার জন্য আমাকে সকল দায়িত্ব দিয়েছে। এই চিঠির ভিতরে কি লেখা আছে তুই পড়লেই বুঝতে পারবি। মেঘলা চিঠিটা পড়েই সব কিছু বুঝে গেল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ক্লাসরুমে। বসে বসে কথা বলতেছে দুজন। এমন সময় ক্লাসরুমের ভিতরে ম্যাডাম প্রবেশ করলো। ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা হয়তো জানো না যে আগামী 2 মাস পর আমাদের কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের সকল দায়িত্ব দেওয়া হয়েছে আকাশকে। আকাশ গত 2 বছর ধরে এই কলেজের সকল কিছুর দায়িত্ব পালন করতেছে, খুব সুন্দরভাবে এসে পালন করছে। তোমরা আশা করি এবারও আকাশকে সাহায্য করবে। আমরা আমাদের চিঠি আকাশকে দিয়ে দিয়েছি, বাকিটা আকাশ কিভাবে কি করবে ওইটা সে বুঝবে। কত টাকার মধ্যে এবার বাজেট ফেলবে এটা আমাদেরকে জানিয়ে দিলে আমরা জানিয়ে দিব। ম্যাডাম, আমার কয়েকটা প্রশ্ন আছে। এবার অতিথি হিসেবে কে কে আসবে যদি বলতেন তাহলে আমার জন্য আরও বেশি ভালো হতো। আমি ওই রকমভাবে একটা স্টেজ তৈরি করতে পারতাম। ওই স্টেজ তৈরি করলে মনে করেন সবার মধ্যে আকর্ষণ হবে এবং আমাদের কলেজের নামটা আরও অনেক দূর পৌঁছে যাবে। এটা তো আমি জানি না। তুমি এক কাজ করো, একটু পর প্রিন্সিপাল স্যারকে গিয়ে জিজ্ঞাসা করবে। তারপর প্রিন্সিপাল স্যার যা বলে তুমি তোমার সহপাঠীদের সাথে মিলেমিশে কাজটা করে ফেলবে। ঠিক আছে ম্যাডাম, কাজ নিয়ে আপনারা চিন্তা করবেন না। ইনশাল্লাহ আগে যেভাবে কাজ হয়েছে ওখানে এখনো কাজ হবে। এই বলে আকাশ কিছুক্ষণ ক্লাস করে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সকল ইনফরমেশন নিয়ে আকাশ তার সহপাঠীদের সাথে কথা বলতে লাগলো। বিকেল অবধি সকল আলোচনা করে চলে আসলো বাসায়। অন্যদিকে মেঘলা বাড়ির কলিং বেল দিতেই মায়া এসে দরজা খুলে দিল। মেঘলাকে দেখে বলতে লাগলো, মেঘলা, আমার চাকরি কনফার্ম হয়ে গেছে। কাল থেকে আমি জয়েন করব চাকরিতে। দোয়া করিস যাতে চাকরিটা খুব ভালোভাবে করতে পারি। হ্যাঁ আপু, দোয়া করি তুমি খুব ভালোভাবে চাকরিটা করো। আর 2 মাস পর কিন্তু আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, ওখানে কিন্তু যাইতেই হবে। আকাশ পুরো কলেজটা সাজাবে, তার উপরে দায়িত্ব পড়েছে। মায়া মেঘলার সাথে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ পর মেঘলা চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে বসে আছে সোফায়। অন্যদিকে আকাশ তার রুমে বসে অনলাইনে সকল কিছু অর্ডার দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো নিচে, খাবার টেবিলে বসে আছে। এমন সময় আলামিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমু, ওই যে দেখো তোমার লাভার বয় ছেলে এসেছে। সারাদিন প্রেম করে কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে। কিছু বলবে না নাকি তোমার ছেলেকে? হ্যাঁ, আলামিন, একদম বাজে কথা বলবি না। আমার ছেলে খুবই ভালো, হয়তো কিছু কাজে বাহিরে ছিল। আর তুই কিন্তু অনেক ছোট, এসব বলতে পারিস না। তোর বড় ভাইকে কালকে রাতেও তোর আব্বু আকাশকে বকাবকি করেছে তোর জন্য। প্রত্যেক দিন তোর বড় ভাই বকা খায়। আমি তো ভাইয়ের সাথে মজা করি, কিন্তু এরকম ভাবে যে তোমরা সিরিয়াসলি নাও আমি আর জানি। আচ্ছা যাও, আর কখনো মজা করবো না। ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না। তুই এখন তোর রুমে গিয়ে পড়তে বস। আর আকাশ, খাবার টেবিলে বস, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। আকাশের আম্মু আকাশের জন্য খাবার রেডি করতে লাগলো। বেশ কিছুক্ষণ খাবার রেডি করার পর আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইভাবে যে সারাদিন বাইরে বাইরে থাকিস, আশেপাশের মানুষ কত কিছুই তো কানাঘুষা করে, কিন্তু আমরা ওইগুলো মনে নেই না। আম্মু, আমি আজকে কেন দেরি করে এসেছি জানো? 2 মাস পর আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠানের সকল দায়িত্ব স্যার আমাকে দিয়েছে। এখন আমি এই সকল কিছু কার্যক্রম শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। আর আশেপাশের মানুষ কি বলবে কি না বলবে এসব শোনার দরকার নেই। আমি ভালো নাকি খারাপ এটা তোমরা খুব ভালো করেই জানো। আকাশ খাবার খাচ্ছে আর তার মায়ের সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে আকাশ। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেঘলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মেঘলা বলতে লাগলো,
কি করিস আকাশ, ফ্রি আছিস নাকি? এই তো বসে আছি। হ্যাঁ ফ্রি আছি তো। কেন, কিছু বলবি নাকি? হ্যাঁ বলবো, তুই একটু আমাদের বাড়িতে আয়, একা একা ভালো লাগে না। ভালো লাগবে না কেন? তোর না বড় বোন আছে, তার সাথে বসে বসে গল্প কর, তাহলেই তো হয়। তোকে আসার জন্য বলছি, তুই আসবি। এত বেশি কথা বলছিস কেন? চুপচাপ আসবি আমাদের বাসায়, আমার যাতে আর তোকে ফোন দিতে না লাগে। এই বলে মেঘলা কলটা কেটে দিল। এইদিকে আকাশ বেশ কিছুক্ষণ পর রেডি হয়ে চলে আসলো মেঘলাদের বাড়ির সামনে। কলিং বেল দিতেই মেঘলার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে আকাশ, আসো ভিতরে আসো, অনেক দিন পর তুমি আমাদের বাড়িতে এসেছো। আকাশ ভিতরে এসে সোফায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর মেঘলা আর মায়া আসলো। আকাশ মায়ের দিকে হাঁ করে রইল, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এটা দেখে মেঘলা আকাশকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, এইভাবে আমার বোনের দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? মুখ বন্ধ কর, না হলে কিন্তু মুখের ভিতর মশা ঢুকবে, এই বলে দিলাম। কিরে, তোর বাড়িতে এত সুন্দর তোর বোন থাকতে তুই আমাকে বলিস অন্য মেয়ের সাথে রিলেশন করার জন্য? আগে যদি জানতাম তাহলে তো তোর বোনকেই বিয়ে করে ফেলতাম। ইস, তোর বোনের মনে হয় বিয়ে হয়ে গেছে, তাই না রে? মেঘলা আকাশের পিঠে হালকাভাবে খুশি মেরে দিয়ে বলতে লাগলো, তোকে কে বলেছে আমার বোনের বিয়ে হয়ে গেছে? আমার বোনের বিয়ে হয়ে গেলে কি এখানে এই বাড়িতে থাকতো? শ্বশুর বাড়িতে থাকতো যদি বিয়ে হয়ে যায় তো? এখনো এই বাড়িতে আছে মানে বিয়ে হয়নি। তাহলে এক কাজ কর, তোর বোনের সাথে আমার সেটিং করিয়ে দে, যাতে আমি তোর বোনের সাথে রিলেশন করে এরপরে তোর বোনকে বিয়ে করতে পারি। আমার হাতের মায়ের হয়তো তোর কানের নিচে পড়ে নাই, এটার জন্য তুই আমার সামনে এসব বলতে পারছিস। এখন আম্মু সামনে আছে তাই কিছু বললাম না। চল এখন রুমে যাই, আর আপু তুমিও আসো। এই বলে মেঘলা, মায়া এবং আকাশ চলে আসলো রুমে। তিনজন বসে বসে কথা বলতেছে। এমন সময় আকাশ মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু এখন ভাবতেছি আপনাকে নিব নাকি মেঘলাকে নিব। মানে তুই কি বলতেছিস? আর কোথায় নিবি আমাদের? তোর ঘরের বউ করে নিবি নাকি, এই কথা বলতেছিস? আরে কুত্তি, আমার পুরো কথা শেষ করতে দে, এর আগেই কেন কথা বলতেছিস? আমি বলতে চাইতেছি যে 2 দিন পর ঘুরতে যাব, তোর বোনকে তো আগে কখনো দেখি নাই, তাই বলছিলাম যে তোর বোনকে নিয়ে যাব আমার সাথে। তুই তো সব সময় ঘোরাঘুরি করিস, এবার তোর বোনকে একটু ঘোরাঘুরি করতে দে। আকাশের কথা শুনে মেঘলা মনে মনে খুশি হলো, কিন্তু বাহিরে একটু রাগ দেখাচ্ছে, যাতে বুঝতে না পারে যে মেঘলা খুশি হয়েছে। মেঘলা আকাশের কান ধরে টানতে টানতে বলতে লাগলো, আমাকে ফেলে রেখে আমার বোনের দিকে নজর গেছে, তাই না? চোখ দুইটা উঠায়া ফেলবো তোর। আর একবার যদি বলিস আমার বোনকে বিয়ে করবি, মনে রাখিস চোখ উঠিয়ে ফেলবো। আচ্ছা, যখন উঠানোর সময় হবে তখন না হয় উঠিয়ে নিস। এখন তুই একটু নিচে গিয়ে আমাদের জন্য কফি নিয়ে আয়, আমি তোর বোনের সাথে একটু কথা বলি। এত পিরিত বাড়াতে হবে না তোকে, যেটার জন্য নিয়ে এসেছিলাম সেটা আর করবো না। এখন তুই বাসায় চলে যা, তোকে আর দরকার নেই। এইভাবে আমাকে তাড়িয়ে দিতেছিস কুকুরের মতো? আমি কি আর তোর বাড়িতে সব সময় এসে পড়ে থাকি? যা, আর কখনোই আসবো না। তুই যতই ডাকিস না কেন মনে থাকে যেন তোর। এই বলে আকাশ চলে যেতে যাবে, এমন সময় মেঘলা আকাশকে দাঁড় করিয়ে রেখে বলতে লাগলো, এই ঘর থেকে বের হলে তোর পা দুইটা কেটে রেখে দিব। চুপচাপ এখানে বস, আর আপুর সাথে কিন্তু কথা বলবে না। আমি নিচ থেকে কফি নিয়ে আসতেছি 3 জনের জন্য, আর আপু তোমাকেও বলে যাইতেছি এই বলদের সাথে কথা বলবে না। এই বলে মেঘলা চলে গেল। অন্যদিকে আকাশ বিছানার একপাশে বসে আছে। এমন সময় মায়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি তো দেখতেছি সত্যি অনেক বলদ। আমার বোন আপনাকে এইসব বলেছে তো কি হয়েছে? আপনি কি কথা বলতে পারেন না নাকি? বোবা হয়ে আছেন কেন? এতক্ষণ তো দেখলাম আমার বোনের সাথে পটর পটর করেছেন, এখন চুপ করে আছেন।
আপনার বোন তো আপনাকে বারণ করেছে এবং আমাকেও বারণ করছে কথা না বলার জন্য। এটার জন্যই তো চুপ হয়ে আছে। আপনি যদি আবার আপনার বোনকে বলে দেন, তখন তো আবার আপনার বোন আমাকে রাত 1টা নয় 2টা নয় ফোন দিয়ে বাহিরে নিয়ে এসে যা খেতে চাইবে তাই বলবে আনার জন্য। তাই চুপ করে আছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি আমার বোনকে অনেক ভয় পান, তাই না? এক কাজ করেন, আপনি আমার বোনকেই বিয়ে করে ফেলেন। ভাবছিলাম বলবো আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু এখন আর বলবো না। আপনার মতো ভীতু জামাই আমার লাগবে না। আরে এমন করেন কেন? আপনি তো আপনার বোনকে জানেন, সে কালকেও কি করেছে আপনি দেখেছেন। আমি তো একটা ছেলে মানুষ, এত রাতে যদি বাহিরে বের হই তাহলে আশেপাশের মানুষ কি বলবে এবং বাড়ি থেকেই বা কি বলবে। আকাশ আরও কিছু বলতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ভাই কল দিয়েছে। কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে আলামিন বলতে লাগলো, কি ব্যাপার সালা বাবু, এই রাতের বেলা বাইরে কি করো? তাড়াতাড়ি বাসায় আসো, আমার বোন অপেক্ষা করতেছে তোমার জন্য। আলামিনের মুখ থেকে এই কথা শুনে আকাশ 10 তলা থেকে পড়ল মনে হয়। এদিকে মায়াও অবাক হয়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় আকাশ তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। সে হচ্ছে আমার ছোট ভাই, সবসময় এরকম করে। প্লিজ বিশ্বাস করবেন না কিন্তু। বিশ্বাস আবার না করব কিভাবে? যেখানে সে বলেছে যে তার বোন অপেক্ষা করতেছে এবং তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য, এখানে স্পষ্ট বোঝা যায় যে আপনি বিয়ে করেছেন। তুই বিয়ে করার শখ, তাই না? শখ মিটিয়ে দেব, বের হন এখান থেকে। আকাশ মায়ের রাগ দেখে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। মেঘলাকে বলে তাড়াতাড়ি করে চলে গেল মেঘলা। অনেক ডাকাডাকি করেছে কফি খাওয়ার জন্য, কিন্তু খায়নি, চলে গেছে। মেঘলা 2 কাপ কফি নিয়ে চলে আসলো রুমে। এসে দেখে তার বোন মুখ ফুলিয়ে বসে আছে। এটা দেখে মেঘলা বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি এইভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? কেউ কোনো কিছু বলছে নাকি তোমাকে? না, কেউ কোনো কিছু বলে নাই, কিন্তু তুই আমাকে মিথ্যে কথা বললি কেন? আগে এটা বল। আমি আবার কখন তোমাকে মিথ্যা কথা বললাম? আর কি বিষয় নিয়ে মিথ্যা কথা বললাম এটা তো বলবে। না বললে আমি বুঝবো কি করে যে কি বিষয় নিয়ে মিথ্যা বলেছি? আকাশ যে বিবাহিত, তুই আমাকে এটা বলিস নাই কেন? সে 2 বিয়ে করতে চাইতেছে। একটু আগে তার শালাবাবু কল দিয়েছে, বলেছে যে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। মায়ের কথা শুনে মেঘলা হাসবে নাকি কাঁদবে চিন্তা ভাবনা করতে পারতেছে না। মেঘলার হাসি দেখে মায়া রেগে গিয়ে আবারও বলতে লাগলো, এই তুই এভাবে হাসাহাসি করতেছিস কেন? তোর হাসি দেখে কিন্তু আমার অনেক রাগ উঠতেছে। পরে কিন্তু তোকে আবার মারধর করব। হাসবো না তো কি করব? তোমার কথা শুনে আমি হাসতেছি। আকাশ বিয়ে করেছে আর আমি জানবো না? গত 5 বছর ধরে তার সাথে ফ্রেন্ডশিপে আছি, আর সে বিয়ে করবে আমি জানবো না? তার বাসায় এই পর্যন্ত হলেও কম থেকে 50 থেকে 60 বার গিয়েছি। কই কখনো তো দেখলাম না তার বউকে। আর ওর একটা দুষ্টু ভাই আছে, সে হয়তো ফোনে কিছু বলেছে আর তুমি কিছু শুনেছো, তাই না? হ্যাঁ, একটা ছেলে ওই পাশ থেকে বলেছে যে তার বোন নাকি অপেক্ষা করতেছে, আরো কয়েকটা কথা বলেছে। তাই তোর বেস্ট ফ্রেন্ডকে এই রুম থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারলাম। ওইটা আলামিন ছিল, আকাশের ছোট ভাই। তুমি যদি বিশ্বাস না করো তাহলে এক কাজ করো, কালকে সন্ধ্যা সন্ধ্যা চলে আসবে, তোমাকে নিয়ে যা, না হয় তাদের বাসায় চলে যাব, পরে তুমি নিশ্চয়ই দেখতে পারবে তাকে। অবশ্যই যাব না কেন? তুই একটা কাজ কর, কালকে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে রেডি থাকিস, আমি সন্ধ্যায় চলে আসব। আসার সময় তোকে কল দিব। আচ্ছা, আসার সময় কল দিও। আর এই নাও, এইটা খেয়ে নাও, তাহলে মাথা ব্যথা কমবে। তুমি তো আবার একটু টেনশন করলে মাথা ব্যথা করে। মেঘলা মায়াকে কফি দিতেই মায়া কফি খেয়ে নিল। কফি খাওয়া শেষ করে বসে আছে সবাই নিচে। এমন সময় মেঘলার আম্মু বলতে লাগলো, এই মেঘলা, আকাশ বাড়িতে এসেছিল, আবার সে ওইভাবে চলে গেছে কেন?
ছেলেটা অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছিল, ভাবছিলাম তাকে কিছু রান্না করে খাওয়াবো, কিন্তু সে চলে গেছে। যাবেই তো, তোমার মেয়ে তাকে বের করে দিয়েছে রুম থেকে, এটার জন্য সে হয়তো রাগ করে চলে গেছে। আচ্ছা যাই হোক, কালকে বা পরশু তাকে নিয়ে আসবো, চিন্তা করো না। ঠিক আছে, কালকে বা পরশুদিন নিয়ে আসিস। আর মায়া, ছেলেটা কেমন রে? তোর পছন্দ হয়েছে নাকি? তোর আব্বুর আর আমার খুবই পছন্দ হয়েছে। ছেলেটা এমনিতে খুবই ভালো, মেঘলাও তার ব্যাপারে অনেক প্রশংসা করে। এখন তোর পছন্দ হলেই আমরা বিয়ের কথা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আম্মু, আজকে আর কিছু জিজ্ঞেস করো না, আর 2 দিন যাক, এরপরে না হয় জিজ্ঞেস করবে। আপুকে আকাশদের বাসা থেকে ঘুরে নিয়ে আসি, এরপরে আপু তার সিদ্ধান্ত জানাবে। ঠিক আছে, তুই তাহলে কালকে মায়াকে নিয়ে আকাশদের বাড়ি থেকে ঘুরে আসিস, আর যদি পারিস তাহলে আকাশকেও সাথে নিয়ে আসিস। মেঘলা কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। অন্যদিকে আকাশের বাড়িতে গিয়ে কলিং বেল দিতেই আলামিন এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আকাশ আলামিনের গেঞ্জির কলার টেনে ধরলো আর বলতে লাগলো, এই তোর জন্য কি আমি শান্তি পাবো না নাকি কোথাও গিয়ে? তুই সবসময় এইরকম করিস কেন আমার সাথে? একটা জায়গায় গিয়েছি, ওইখানে ফোন রিসিভ করে কানের কাছে নেওয়ার আগেই তুই আবোল তাবোল বলা শুরু করে দিয়েছিস। আমাকে কি তুই মানুষ মনে করিস না নাকি? আমি তোর ভাই না? যদি ভাই না মনে করিস তাহলে বলতে পারিস আমি এই বাড়ি থেকে চলে যাব। তোর জন্য যেহেতু আমি শান্তি পাবো না, তাহলে এই বাড়ি থেকে চলে যাই। এই বলে আকাশ আলামিনকে ছেড়ে দিয়ে সোজা চলে আসলো তার রুমে। অন্যদিকে আকাশের আম্মু সোফায় বসে সব কিছুই দেখতেছে। আলামিন দরজাটা লাগিয়ে তার আম্মুর কাছে যেতেই তার আম্মু ঠাস করে চড় মারল তার গালে আর বলতে লাগলো, তুই ছোট থেকে বড় হয়েছিস, সবার আদরে তোকে কখনো কোনো কিছুর জন্য বকা দিই নাই বা তোর শরীরে হাত তুলে নাই। তুই কেন তোর বড় ভাইয়ের পেছনে লেগে থাকিস এইভাবে? তুই তো জানিস তোর বড় ভাই এসব সহ্য করে না তোর জন্য, কিন্তু বাহিরে গেলে তুই এসব বলিস কেন? যেটা দরকার সেটা চাইবি, আর দরকার হলে তুই কল দিবি বা বাসায় আসলে বলবি তোর আব্বু আসুক। তোর আব্বু আসলে তোর নামে বিচার দেব। অনেক লাই পেয়ে গিয়েছিস শাসন করি না বলে। এই বলে আকাশের আম্মু চলে আসলো রান্নাঘরে, রাতের রান্না বসিয়ে দিল। অন্যদিকে আলামিন চলে আসলো আকাশের রুমের সামনে। এসে দেখে আকাশ বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। আলামিন তার ভাইয়ের রুমে প্রবেশ করে, তার ভাইয়ের পায়ের কাছে বসে বলতে লাগলো, ভাইয়া, আমি কি আর জানতাম তুমি যে কোথায় গিয়েছো বা আড্ডা দিচ্ছ? আশেপাশে শব্দ শুনছিলাম না, তাই ওই কথাগুলো বলেছি। প্লিজ এবারের মতো মাফ করে দাও আমাকে। ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম। আর তোর যদি কোনো কিছু লাগে তাহলে তুই আম্মুকে বলবি। আম্মু আমাকে ফোন দিয়ে বলবে, তুই কখনো আমাকে ফোন দিবি না। শেষবারের মতো তোকে বলে দিলাম, তুই যদি আর কখনো আমাকে ফোন দিয়েছিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি তোর বড় ভাই হয়ে এই কথাটা বললাম। আলামিন আরও কিছুক্ষণ মাপ চেয়ে চলে গেল তার রুমে। রাতে সবাই খাবার খাচ্ছে, এমন সময় আকাশের আম্মু যেই আকাশকে কিছু বলতে যাবে এমন সময় আকাশ ইশারা করে বারণ করলো। আকাশের আম্মু আর কিছু বলল না। আকাশ খাবার খেয়ে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। পরের দিন সকাল 10টা, আকাশ মাত্র ঘুম থেকে উঠেছে। অন্যদিকে মেঘলা সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে সৌরভ, আজকে আকাশ আসে নাই নাকি? আমি তো কলেজে এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো আকাশের আসার খবর নেই। তাকে ফোন দিয়েছিস নাকি? হ্যাঁ, তোকে কল দিয়েছিলাম, কলটা তো বন্ধ বলতেছে। বাড়িতে কোনো কিছু হয়েছে নাকি? বাড়িতে আবার কি হবে, সে একটা ছেলে মানুষ, আর তার আবার কি হতে পারে? হয়তো এখনো ঘুমাচ্ছে। আচ্ছা যাই হোক, চল ক্লাসে যাই, সে হয়তো আর আসবে না। এই বলে মেঘলা, সৌরভ এবং আরও কয়েকজন চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে মেঘলা চলে আসলো দুপুরবেলা বাসায়। অন্যদিকে আকাশ এখনও ঘুমাচ্ছে। এটা দেখে আকাশের আম্মু আলামিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
যা তো আলামিন, আকাশের রুম থেকে গিয়ে দেখে আয় সে কি করতেছে। আকাশ তো আগে কখনো এইভাবে এতক্ষণ ঘুমায় নাই, হঠাৎ তার কি হয়েছে, এইভাবে ঘুমাচ্ছে কেন? এটা তো আমিও বুঝতে পারতেছি না। ভাইয়া মনে হয় আমার উপরে রাগ করে এরকম করতেছে। আলামিন চলে আসলো আকাশের রুমে, এসে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে। এইটা দেখে আলামিন আকাশকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এই ভাইয়া, ভাইয়া, ভাইয়া উঠো, দুপুর হয়ে গেছে। তুমি সকালে খাও নাই, এখনো খাও নাই, তো ঘুমাও কিসের? আগে তো কখনো এত ঘুমায় না। শরীর খারাপ নাকি তোমার? হ্যাঁ? আলামিন আকাশের কপালে হাত দিয়ে দেখে হালকা হালকা জ্বর আসতেছে। এটা দেখে আলামিন তাড়াতাড়ি করে চলে আসলো নিচে, তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ভাইয়া তো জ্বর আইছে, এটার জন্য ভাইয়া এতক্ষণ নিচে নামে নাই, তাড়াতাড়ি আসো। কি বলতেছিস? আকাশ তো কালকে রাতেও ঠিক ছিল, এখন এরকম হয়েছে কেন? চল তাড়াতাড়ি গিয়ে দেখি, বেশি জ্বর আসলে তো আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এমন বেশি জ্বর আসে নাই, হয়তো অল্প আইছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এই বলে আলামিন আর আকাশের আম্মু চলে আসলো উপরে। আকাশের রুমে এসে আকাশের আম্মু আকাশের কপালে হাত দিতেই দেখতে পেল জ্বর আসতেছে। এইটা দেখে আলামিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আলামিন, তুই তোর আব্বুকে ফোন দিয়ে বল একটা ডাক্তার নিয়ে আসার জন্য। আকাশের জ্বর আস্তে আস্তে বাড়তেছে, এখন যদি ডাক্তার না দেখায় তাহলে হয়তো জ্বর আরো দ্বিগুণ বাড়বে। আচ্ছা, আমি আব্বুকে ফোন দিয়ে বলতাছি ডাক্তার নিয়ে আসার জন্য। তুমি এখানেই বসে থাকো, আমি পানি এনে দিতেছি। তুমি ভাইয়ার মাথায় পানি দিতে থাকো। আলামিন চলে আসলো আকাশের ওয়াশরুমে। ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে দিয়ে দিল। পানি দিয়ে চলে আসলো নিচে। তার আব্বুকে ফোন দিয়ে সব কিছু বলে দিতে কিছুক্ষণ পর তার আব্বু একজন ডাক্তার নিয়ে চলে আসলো বাসায়। ডাক্তার আকাশকে দেখে কিছু ওষুধ দিয়ে চলে গেল। সন্ধ্যা 7টা। এমন সময় আকাশদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আকাশের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মেঘলা এবং মায়া দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে বলতে লাগলো, আরে মেঘলা, তুমি এসেছো? যাক, ভালোই হয়েছে। আমি আরো ভাবছিলাম তোমাকে ফোন দিয়ে বলবো যে আকাশের জ্বর এসেছে, তুমি প্রিন্সিপাল স্যারকে বলার জন্য। কালকে তো আকাশ ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তার জ্বর আসলো কেন? রাতে অনেকক্ষণ গোসল করেছে নাকি? না, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল, হয়তো রাতে জ্বর এসেছে। যাই হোক, এখন তুমি আকাশের রুমে যাও। আর তোমার সাথে ওইটা কে? আগে তো কখনো দেখি না। আন্টি, এটা হচ্ছে আমার বড় বোন মায়া। আমি আর আপু আকাশের সাথে দেখা করে আসছি। এরপরে আপনার সাথে কিছু জরুরি কথা বলবো। আচ্ছা, তোমার রুমের ভেতরে যাও, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনতেছি। এই বলে আকাশের আম্মু চলে আসলো রান্নাঘরে। অন্যদিকে মেঘলা আর মায়া আকাশের রুমে ভিতরে প্রবেশ করতে দেখতে পেল সে শুয়ে শুয়ে কার সাথে যেন কথা বলতেছে। ফোন লাউড স্পিকারে দেওয়া একটা মেয়ের সাথে কথা বলতেছে। মেঘলা আর মায়াকে দেখে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল। এটা দেখে মেঘলা বলতে লাগলো, কিরে, আমাদের দুজনকে দেখে ফোন কেটে দিলি কেন? যার সাথে কথা বলছিলি তার সাথে কথা বলা শেষ কর, এরপরে না হয় আমাদের সাথে কথা বলবি। আরে, কলেজের অনুষ্ঠানের বিষয় নিয়ে কথা বলছিলাম তার সাথে। ওর সাথে কথা বলার শেষ। আর ভালোই হয়েছে তোরা এসেছিস। আপু বসেন এখানে আপনি। মায়া বসে পড়ল সোফায়। অন্যদিকে মেঘলা আকাশের মাথার কাছে এসে আকাশের কপালে হাত দিয়ে দেখে জ্বর কিছুটা কমেছে। এটা দেখে মেঘলা বলতে লাগলো, তোর জ্বর এসেছে, আমাদেরকে একবার ফোন দিলে কি হতো? আমি কি আসতাম না নাকি? আমি তো চোখ মেলে তাকাতে পারি নাই, আর তুই বলতেছিস তোকে ফোন দিব? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। তুই আমাদেরকে আপন মনে করিস না, এটার জন্যই আমাদেরকে ফোন দিস নাই। যা, ধরে নিলাম তুই সারা দিনের ভিতরে আমাদেরকে ফোন দিতে পারিস নাই। এখন তো সুস্থ ছিলি, এখন একবার ফোন দিলে কি হতো? এখন ফোন দিলে আর কি হতো? কোনো কিছুই হতো না। যাই হোক, হঠাৎ আমার বাসায় এসেছিস কেন? আগে তো কখনো হুট করে আমার বাসায় আসিস না আমাকে না ফোন দিয়ে। আজকে একা আসিস নাই, সাথে তোর বড় বোনকে নিয়ে এসেছিস। হ্যাঁ, আমার বড় বোনকে নিয়ে এসেছি। আমার বড় বোনকে তোর সাথে বিয়ে দিব। তোর কোনো সমস্যা আছে নাকি, কুত্তা?
কুত্তা একটা, আমার বড় বোনকে নিয়ে এসেছি তো কি হয়েছে? চুপচাপ আপুর সাথে কথা বল তুই। আমি নিচে থেকে কফি নিয়ে আসি। আপু তুমি কথা বলো, আমি আসতেছি নিচ থেকে। এই বলে মেঘলা চলে গেল নিচে। মায়া সোফায় বসে থেকে উঠে আকাশের মাথার কাছে বসে আকাশের একটা হাতে হাত রেখে বলতে লাগলো, এখন কেমন লাগতেছে? জ্বর বেশি আসছিল নাকি? হ্যাঁ, জ্বর একটু বেশি হয়েছিল, কিন্তু এখন পুরোপুরি সুস্থ আছি। কিন্তু আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছেড়ে দেন। আপনি আমার হাত ধরবেন না। কেন, এই হাত কি অন্য মেয়েদেরকে ধরতে দিবেন না নাকি? আমি ধরলে সমস্যা হচ্ছে নাকি আপনার? আমার জিনিসে আমি যদি ধরি তাহলে সমস্যা আছে? আপনার জিনিস মানে? আপনার কথার মানে বুঝলাম না। আমার কথার মানে হচ্ছে এটা পরে আপনাকে জানিয়ে দিব, এখন জানাতে পারবেন না। আর চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবে না। আকাশ চুপচাপ শুয়ে রইল। হঠাৎ মায়া আচমকা আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এটা দেখে আকাশ চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কিছু বলতে পারতেছে না। কিভাবে বলবি? তার মুখ যে বন্ধ। প্রায় 7 মিনিট কিস করার পর হঠাৎ মেঘলার কাশির শব্দে ঘোর কাটলো দুজনের। তিনজনের জন্য কফি নিয়ে এসেছি, এই নাও আপু, কফি খাও। মায়া কিছুটা দূরে সরে গিয়ে কফি নিয়ে খেতে লাগলো। কফি খাওয়া শেষ করে আকাশের সাথে গল্প করে চলে আসলো নিচে। এমন সময় আকাশের আম্মু মায়াকে ডাক দিয়ে বলতে লাগলো, মায়া, এদিকে আসো তো একটু। মায়া আকাশের আম্মুর সামনে গিয়ে আকাশের আম্মুর পা ধরে সালাম করলো। এটা দেখে আকাশের আম্মু বলতে লাগলো, আরে আরে, কি করছো? সালাম করছো কেন? পা ধরে? পা ধরে সালাম করতে হবে না। দুজন বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো তাদের বাসায়। রাতে আকাশ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। অন্যদিকে মেঘলা আর মায়া বিছানায় শুয়ে আছে। এমন সময় মায়া বলতে লাগলো, মেঘলা, তুই কি কিছু দেখেছিস নাকি আকাশের রুমে? আমি আর আকাশ কি করেছিলাম? যদি এখন বলে দিই দেখেছি, তাহলে তো তুমি লজ্জা পাবে। আমি দেখি নাই কোনো কিছু। এখন ঘুমাও, কালকে সকালে আবার অফিস যাবে তুমি। মেঘলা আর মায়া ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু রান্না শেষ করে বসে বসে কফি খাইতেছে। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, তোর শরীর ঠিক হয়েছে নাকি? উঠে চলে আসলি কেন? যা, রুমে গিয়ে শুয়ে থাক। আম্মু, এখন কিছুটা সুস্থ আছি, আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাব। আর এখন যদি কলেজে না যাই তাহলে তো কলেজটা সুন্দরভাবে সাজাতে পারবো না। দায়িত্ব দিয়েছে তো আমাকে। যাই করিস না কেন, মেঘলাকে সবসময় পাশে রাখিস। খাবার টেবিলে বস, আমি খাবার দিতেছি। আকাশের আম্মু আকাশকে খাবার দিয়ে দিল। আকাশ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে বেশ কিছু করার মধ্য দিয়ে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে সৌরভ আকাশকে ডাক দিয়ে বলতে লাগলো, কিরে আকাশ, তুই কোথায় ছিলি? কালকে তোকে প্রিন্সিপাল স্যার অনেক খোঁজাখুঁজি করছে, তুই তো কলেজে আসলি না। যা, প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আয়। আমি শিমুল গাছের নিচে বসে আছি। আচ্ছা, তুই কিছুক্ষণ বসে থাক, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসতেছি। আর কালকে আসি নাই কারণ শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছিল অনেক। ও আচ্ছা, জ্বর এসেছিল। যা তাহলে এখন দেখা করে আয়। আকাশ চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। চেয়ারে বসে আছে এমন সময় প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, কি ব্যাপার আকাশ? জরুরি কাজের জন্য তোমাকে খোঁজাখুঁজি করি, তোমাকে পাওয়া যায় না কেন? তুমি কোথায় থাকো? কালকে কত খোঁজাখুঁজি করেছি, তোমাকে পাই নাই। স্যার, কালকে আমি ভীষণ অসুস্থ ছিলাম, জ্বর ছিল অনেক, এটার জন্য আসতে পারি নাই, আর আপনাকে ফোনও দিতে পারি নাই। ও আচ্ছা, যাই হোক, এখন আমার কথাগুলো মন দিয়ে শোনো। স্টেজ অনেক বড় বানাতে হবে, কারণ ওইখানে অনেক লোকজন বসবে। ছোট বানালে চলবে না। স্যার, আমি চিন্তা ভাবনা করেছি যে স্টেজটা একটু পিছনে থাকবে আর সামনে অনেকটা জায়গা থাকবে, ওইখানে নিতে হবে, এবং অন্যান্য যা কিছু হওয়ার ওইখানে হবে। আমি আপনাকে দৃশ্যটা
একে দেখাচ্ছি কোথায় কি হবে। আকাশ কিভাবে কি করবে এই দৃশ্য একে দেখালো। দৃশ্য দেখে প্রিন্সিপাল স্যার আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, ধন্যবাদ তোমাকে এত সুন্দর পরিকল্পনা করার জন্য। এখন এক কাজ করো, তুমি আজকে থেকে পুরো কলেজটা সাজাতে শুরু করো। আর তো তেমন বেশি দিন সময় নেই, দেখতে দেখতে দিনগুলো চলে যাবে। হ্যাঁ স্যার, আমি ফুলের অর্ডার দিয়ে দিচ্ছি। ফুলগুলো চলে আসলে আমি সব কিছু করে ফেলবো। আপনাকে চিন্তা করতে হবে না, আমি সবার সাথে কথা বলে নিতেছি। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবেন, আমি আছি। ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি তোমাকে ফোন দেব। আকাশ চলে আসলো বাহিরে। বাহিরে সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর সবাই চলে আসলো ক্লাসরুমে। অন্যদিকে মায়া অফিসে বসে কাজ করতেছে। এমন সময় মায়ের বস এসে বলতে লাগলো, মায়া, তুমি কাজ কেমন করতেছো? গতকালকে তো তোমাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম, কাজটা কেমন হয়েছে আমাকে তো দেখালে না। স্যার, ওই কাজটা তো ম্যানেজার স্যারকে দিয়ে দিয়েছে। ম্যানেজার স্যার বলেছে তাকে দেওয়ার জন্য, পরে তাকে দিয়েছে আপনাকে দেখাতে। ও আচ্ছা, খুব ভালো কাজ করেছো। আমি ম্যানেজারের সাথে কথা বলে নিব, যদি ভালো হয় কাজ তাহলে আমি তোমাকে আরও কিছু টাকা বেতন বাড়িয়ে দিব। ঠিক আছে স্যার, আপনি ম্যানেজার স্যারের সাথে কথা বলে দেখেন কেমন হয়েছে। মায়ের বস চলে গেল ওইখান থেকে। অন্যদিকে মায়া বসে বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে বিকেল হয়ে আসলো। অপরদিকে আকাশ যা যা অর্ডার করেছিল সব চলে এসেছে। প্রিন্সিপাল স্যারকে সব কিছু দেখিয়ে একটা আলাদা রুমে রেখে দিল, যাতে কালকে এসে কাজটা শুরু করতে পারে। সবে একসাথে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই তো আমার বোনকে বিয়ে করতে চাইছিলি, তাই না? আমি যদি এখন বলি আমার বোনকে বিয়ে করার জন্য, তাহলে কি তুই বিয়ে করতে রাজি হবি? যেহেতু তোর বোন আমার সাথে ওইটা করে ফেলেছে, সো এখন তো বিয়ে করতেই হবে। আর তোর বোন মনে হয় আমাকে পছন্দ করে, কি বলিস তুই? হ্যাঁ, প্রথম প্রথম পছন্দ করতো না, কিন্তু আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছে। যাই হোক, অনুষ্ঠান শেষ হলে এরপর এইসব বিষয়ে আলোচনা করা যাবে। আর আমি তোকে আপুর ফোন নম্বর এবং ফেসবুক আইডি দিয়ে দেব, বাসায় গিয়ে তুই কথা বলিস। এখন দেওয়ার দরকার নেই, অনুষ্ঠান শেষ হলে এরপর না হয় দিস। এখন দিলে সারাক্ষণ কথা বলায় ব্যস্ত থাকবো, অনুষ্ঠানটা ভালোভাবে শেষ করতে পারবো না। পরে স্যারের মান সম্মান চলে যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আচ্ছা যাই হোক, এখন তুই এক কাজ কর, সোজা বাসায় যাবি। যদি বাইরে বের হস তাহলে আমাকে ফোন দিবি। যদি কোনো দরকার লাগে তাহলে বলিস কিন্তু। আচ্ছা, তুই যা, যদি কোনো দরকার লাগে তাহলে আমি অবশ্যই তোকে জানাবো। মেঘলা ওইখান থেকে চলে আসলো বাসায়। আকাশও চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ সোজা তার রুমে চলে আসলো, ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু আসলো আকাশের রুমে। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর সাথে জরুরি কিছু কথা ছিল। তুই কি আমার কথা রাখতে পারবি নাকি রাখবি না? হ্যাঁ আম্মু, তোমার কথা রাখবো, বলো কি করতে হবে। মেঘলার বড় বোনকে দেখলাম, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি চাইছিলাম কি মেঘলার বড় বোনকে তোর সাথে বিয়ে দিতে। তুই যদি রাজি থাকিস তাহলে বল। আম্মু, আমি রাজি আছি, তবে এই বিষয়ে এখন আর কোনো কথা বলবে না। কলেজের অনুষ্ঠান শেষ হোক, এরপরে এই বিষয়ে কথা বলা যাবে। এর মধ্যে তুমি কোনো কথা বলবে না এই বিষয়ে। আচ্ছা, তুই যেহেতু বলতেছিস এর বিষয়ে এখন কথা না বলতে, তাহলে অনুষ্ঠান শেষ হোক, তারপরে না হয় কথা বলবো এই বিষয় নিয়ে। কি বলিস তুই? হ্যাঁ, এখন এই বিষয়ে কথা বলার দরকার নেই, আরও কয়েকটা দিন যাক, এরপরে না হয় এই বিষয়ে কথা বলবে। তোমাকে বলতে হবে না, আমি নিজেই এসে বলবো। এখন নিচে চলো, ক্ষুধা লাগছে, খাবার খাবো। আকাশ তার আম্মুর সাথে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই আকাশের আম্মু খাবার দিয়ে দিল। এমন সময় আলামিন আসলো। আলামিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, তোমার কলেজে নাকি অনুষ্ঠান হবে, ওইখানে কি আমরা যেতে পারবো নাকি?
হ্যাঁ, সবাই যেতে পারবে। ওইখানে অনুষ্ঠান হবে হয়তো আর 1.5 থেকে 2 মাস পর। তবে কাল থেকে আমরা সাজানো শুরু করব। সকল দায়িত্ব আমি নিয়েছি সাজানোর। তাহলে তো আর কোনো কিছু বলতেই হবে না। তুমি অনেক সুন্দরভাবে সাজাবে, এটা খুব ভালো করেই বলতে পারতেছি। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এখন এক কাজ করো, যে আমার রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। প্রিন্সিপাল স্যারকে ফোন দিতে হবে, একটা বিষয়ে আলোচনা করব। প্রিন্সিপাল স্যার নাকি তোমার গার্লফ্রেন্ডকে ফোন দিবে? এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আম্মু, তুমি আলামিনকে ভালো হতে বলবে না নাকি? সে কিন্তু এরকম করলে আমাকে মানুষ খারাপ বলবে, বলবে যে আমি আলামিনকে কোনো শিক্ষা দেই নাই, তোমরা কোনো শিক্ষা দাও নাই। আলামিন, তোর ভাই যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তুই এখন এখান থেকে শান্ত হয়ে গিয়ে পড়তে বস। আমি যাতে আর কখনো তোর ভাইয়ের বা অন্য কারো থেকে তোর নামে নালিশ না শুনি। আচ্ছা, আর কখনো আমার নামে নালিশ শুনবে না। আমি এখন পড়তে গেলাম। হ্যাঁ। এ বলে আলামিন চলে গেল তার রুমে। অন্যদিকে আকাশ খাওয়া দাওয়া করে তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে কল দিল প্রিন্সিপাল স্যারকে। বেশ কিছুক্ষণ প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার পর আকাশ কলটা কেটে দিয়ে মেঘলাকে কল দিল আর বলতে লাগলো, এই মেঘলা, আমি একটু বাইরে বের হচ্ছি, একটা কাজ আছে। কলেজের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, ওইগুলো বাজার থেকে অর্ডার দিয়ে দিতেছি আমি গিয়ে। তুই একটু 3 রাস্তার মোড়ে অপেক্ষা কর, আমি 3 রাস্তার মোড়ে আসতেছি কিছুক্ষণ পর। আচ্ছা, আমি রেডি হয়ে বের হচ্ছি, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো তোর অপেক্ষায়। তুই আসিস তাহলে কিন্তু। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। আকাশ তার আম্মুকে বলে ওইখান থেকে সোজা চলে আসলো 3 রাস্তার মোড়ে। প্রায় 5 থেকে 7 মিনিট দাঁড়ানোর পর মেঘলা একটা রিক্সা নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। আকাশ রিক্সায় উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো বাজারে। আকাশ মালপত্র অর্ডার দিতেছে, এমন সময় মেঘলার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মায়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়া বলতে লাগলো, কিরে মেঘলা, তুই কোথায়? এই তো আপু, একটু আকাশের সাথে বাজারে এসেছি। কলেজের জন্য কিছু জিনিস অর্ডার দিবে, ওই জিনিসগুলো দেখতে এসেছি। দেরি হবে নাকি আসতে? এটা তো শিওর বলতে পারতেছি না, তুমি একটু ওয়েট করো, আমি আকাশকে জিজ্ঞেস করছি। এই আকাশ, আমাদের আর কতক্ষণ লাগবে এই সব কিছু অর্ডার দিতে দিতে? আকাশ তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7:05 বাজে। আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ধর মোটামুটি আর 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তাই বলে আকাশ আবারও তার কাজে মন দিল। মেঘলা মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর 40 মিনিট সময় লাগবে? তোমার আসতে হবে না, তুমি বাড়িতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তোমার জামাইকে কেউ নিবে না। ঠিক আছে, খেয়াল রাখিস কিন্তু। ফোন রাখলাম তাহলে এখন। মায়া কলটা কেটে দিল। অন্যদিকে মেঘলা আর আকাশ বাজার থেকে যার যার বাড়িতে চলে গেল তাদের কাজ শেষ করে। রাতে আকাশ সোফায় বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, তোর কলেজের কাজের কতটুকু এগিয়েছে আর কবে অনুষ্ঠান হবে কিছু জানিস? হ্যাঁ আব্বু, সামনের মাসের 22 তারিখে অনুষ্ঠান হবে। প্রিন্সিপাল স্যার আমাকে সন্ধ্যায় ফোন দিয়ে জানিয়ে দিয়েছে। আর তো তেমন বেশি দিন নাই, 1 মাস 5 দিন সময় আছে। আর হ্যাঁ, ঠিকভাবে সবকিছু রেডিমেডি করিস যাতে তোর প্রিন্সিপাল স্যারের মান সম্মান না যায়। এটা নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু রেডি করেই রেখেছি। কাল থেকে কাজে লেগে পড়ব। এখন তাহলে আমি গিয়ে ঘুমাই, রাত অনেক হয়েছে। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুম চলে আসলো তার খেয়াল নেই। পরের দিন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেঘলা কল দিয়েছে। কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে মায়া বলতে লাগলো, আকাশ, কি করো? এই তো কলেজের জন্য রেডি হচ্ছি। আপনি কি করেন? অফিসে যান নাই নাকি আজকে? হ্যাঁ, হব, কিছুক্ষণ পর বের হব। আজকে একটা মিটিং আছে তো, 12টার দিকে 11টার দিকে বলেছে যাওয়ার জন্য। ও আচ্ছা। আকাশ মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে কলেজে চলে আসলো।
কলেজটা সুন্দরভাবে সাজাতে লাগলো আকাশ এবং তার সহপাঠীরা। দেখতে দেখতে এইভাবে কেটে গেল একটি মাস। কলেজটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। বাইরে থেকে দাঁড়িয়ে দেখলে মনে হবে কোনো রাজকীয় বাড়িতে সবাই ঢুকতেছে। আকাশ প্রিন্সিপাল স্যারের কেবিনে বসে বসে কফি খাইতেছে। এমন সময় প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আকাশ, তোমাকে অনেক ধন্যবাদ। আগের অনুষ্ঠানের চাইতে এই অনুষ্ঠানটা অনেক জমজমাট হবে। অনেক সুন্দরভাবে তুমি সাজিয়েছো। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই নাও, এইখানে 50,000 টাকা আছে। এটা আমার কাছ থেকে তোমাকে বকশিস বা উপহার দিলাম। স্যার, এটা আমাকে না দিয়ে আপনি একটা এতিমখানায় দিয়ে দেন। আমার আব্বুর সব কিছুই আছে, টাকা পয়সার কোনো কমতি নেই। এটা আমি তোমাকে দিলাম, তুমি কাকে দিবে কি না করবে এটা আমি জানি না। তোমার কাছে এটা লিখে দাও। 4-5 দিন সময় আছে, আর 4 থেকে 5 দিনের ভেতরে যদি আরো কিছু লাগে তাহলে আমাকে জানাবে, আমি সব কিছু এনে দেব। আমি চাই এই অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে পরিকল্পিতভাবে শেষ হোক, যাতে কোনো ঝামেলা না হয়। স্যার, এখন কোনো কিছু লাগবে না, তবে আপনি পুলিশকে খবর দিয়ে রাখবেন, কারণ অনুষ্ঠান যেহেতু হবে এখানে ছোটোখাটো ঝামেলা হবেই। পুলিশ থাকলে আশা করি কেউ কোনো কিছু করার সাহস পাবে না। কোনো অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে শেষ হবে। ঠিক আছে, তোমার কথা না হয় মেনে আমি পুলিশ খবর দিয়ে দিলাম। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাইরে। এসে দেখে মেঘলা আর মায়া দাঁড়িয়ে আছে। মায়া আকাশকে দেখে বলতে লাগলো, বাহ, তোমার তো চয়েস আছে বলতে হবে। এত সুন্দরভাবে সাজিয়েছো, আমি তো দেখে পুরোই অবাক। যাই হোক, বাসর ঘর না হয়তো আমি সাজিয়ে ফেলবো, আর তোমার সাথে আমার জরুরি কথা আছে। কথাগুলো এক্ষুনি বলতে হবে। চলো ওইদিকে যাই। আপু, তোমরা ওই দিকে যাও, আমি তোমাদের সাথে গিয়ে ফাটা বাঁশের মই দিতে যাব। কেন? ওইখানে আমার বন্ধু বান্ধবরা আছে, তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে গল্প করি। তোমরা দুজনে কথাবার্তা শেষ করে আসো। আকাশ আর মায়া চলে আসলো অন্য পাশে। দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় মায়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আমার আব্বু আম্মু এবং তোমার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলেছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর আমাদের বিয়ে হবে। এতে কি তোমার আপত্তি আছে? আপত্তি তো ছিল, কিন্তু তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমি কি তোমাকে বলেছিলাম তাড়াহুড়ো করার জন্য? তুমি বলো নাই, তাতে কি হয়েছে? আমার তোমাকে দরকার, তাই তো তাড়াহুড়ো করেছি। আর কি এমন আপত্তি আছে বলো আমাকে, আমি শুনি। গত 1 মাস ধরে পরিশ্রম করে এই কলেজ সাজিয়েছে। আমি তো খুবই ক্লান্ত, তাই না? সো 2টা দিন বিশ্রাম নিতাম, এরপরে না হয় বিয়ের কথাবার্তা চিন্তা করতাম। কিন্তু তুমি তো সবকিছু গোলমাল লাগিয়ে দিয়েছো। এত বিশ্রামের প্রয়োজন নেই। বাসর রাতে আদর করলে শরীরের সকল ক্লান্তি এমনিতেই চলে যাবে। আকাশ মায়ের কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মায়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত লজ্জা পাবার কোনো দরকার নেই। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। চলো এখন ওইদিকে যাই। ফুচকার দোকান বসেছে, ফুচকা খেয়ে এরপরে বাসায় যাব। আকাশ, মায়া আর মেঘলা চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা খেয়ে 3জন চলে আসলো আকাশদের বাসায়। আকাশ রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই বসে বসে গল্প করতেছে। এমন সময় আলামিন আকাশকে দেখে মায়ার কানে কানে কি যেন বলল। ভাবি, আপনি তো একটা জিনিস জানেন না, ভাইয়া কিন্তু আগেও 2টা মেয়ের সাথে রিলেশন করেছে এবং বাড়িতেও নিয়ে এসেছে, কিন্তু আম্মু আব্বুকে বলে নাই। আমি চুপি চুপি সব শুনে ফেলেছি। হ্যাঁ, এটা কতদিন আগের ঘটনা তুমি বলতে পারবে? বলতে পারলে তোমাকে 500 টাকা দিব আমি। বেশি দিন না, 4 থেকে 5 মাসের মতো হবে। মেঘলা আপু, উনিও তো জানে সবকিছু। আপনাকে কিছু বলে নাই উনি? না, কোনো কিছুই তো বলে নাই। আচ্ছা, আমি মেঘলাকে জিজ্ঞেস করতেছি। এ বলে মায়া মেঘলাকে সোফা থেকে উঠিয়ে কিছুটা দূরে এসে মায়া মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আকাশ নাকি কোনো ছেলের সাথে রিলেশন করে নাই। আদনান তো বলতেছে সে নাকি তার 2টা গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছে। তুমি ওই পিচ্চির কথা কি শুনো? ওই পিচ্চি তো আজেরা গোলমাল লাগায়। 4 থেকে 5 মাস
কেন গত 2 বছর ধরে আমি এই বাড়িতে আসা যাওয়া করতেছি। আন্টি তো একদিনও বললো না যে আকাশ এই বাড়িতে আমাকে ছাড়া এবং আমার আরও কয়েকজন ফ্রেন্ডকে ছাড়া অন্য কাউকে নিয়ে এসেছে। সত্যি কথা বলতেছিস তুই? আকাশ কারোর সাথে রিলেশন করে নাই তো? আমি তোমার বোন হয়ে তোমাকে কেন খারাপ ছেলের হাতে তুলে দিব বলো আমাকে? আমি তো চাই না তোমাকে খারাপ ছেলের হাতে তুলে দেওয়ার জন্য। আকাশ খুবই ভালো ছেলে, তাই আকাশের হাতে তোমাকে তুলে দিতেছি। এখন যদি মনে করো আকাশ খারাপ, তাহলে তুমি ছেড়ে দিতে পারো, আমি আকাশকে বিয়ে করে নেব। তোর বিয়ের করার দরকার নেই, আমি নিজেই বিয়ে করব। চল এখন। সবাই চলে আসলো সোফায়, বসে বসে গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর মায়া আর মেঘলা চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 4টি দিন। আকাশ প্রিন্সিপাল স্যারের কেবিনে বসে আছে। রাত প্রায় 2টা। এমন সময় প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আকাশ, সকাল হতেই তো সব আয়োজন শুরু হবে। তুমি এক কাজ করো, বাসায় গিয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে নাও, না হলে আবার শরীর খারাপ করবে। আমি এখানে আছি, আমার না ঘুমানোর অভ্যাস আছে, শরীর খারাপ করবে না। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঠিক আছে স্যার, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বা সৌরভকে কল দিবেন, সবাই চলে আসবে। যাও বাবা যাও। আচ্ছা যাও, আচ্ছা যাও, যদি প্রয়োজন হয় তাহলে আমি ফোন দেব তোমাকে। হ্যাঁ। আকাশ চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়লো খেয়াল নেই। পরের দিন সকাল 8টা। আলামিনের ডাকে ঘুম ভাঙলো আকাশের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। অনুষ্ঠান শুরু হয়ে গেল একে একে। সকল ছাত্রছাত্রীরা আসতে লাগলো। সকাল 10টা। এমন সময় মাইকে অ্যানাউন্সমেন্ট করলো অতিথিরা আসতেছে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল অতিথিদের আপ্যায়ন করার জন্য। বেশ কিছুক্ষণ পর অতিথি আসতেই অতিথিদের নিয়ে চলে আসলো স্টেজে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। আকাশ নিচ থেকে সবকিছু পর্যবেক্ষণ করতেছে এবং সবাইকে ইশারায় সবকিছু বুঝিয়ে দিতেছে। এমন সময় প্রিন্সিপাল স্যার আকাশকে ডাকতে লাগলো। আকাশ প্রিন্সিপাল স্যারের কাছে যেতে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আকাশ, তুমি এক কাজ করো, দুপুর তো হয়েই যাইতেছে, সবার জন্য খাবার নিয়ে আসো। খাওয়া দাওয়ার পর আবার অনুষ্ঠান শুরু হবে। স্যার, খাবার নিয়ে চিন্তা করবেন না, আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছি। ওইদিকে সবাই খাবার রেডি করতেছে, বেশ কিছুক্ষণের মধ্যে সবাইকে খাবার দিয়ে দেওয়া হবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, আর খেয়াল রাখবে কোনো যাতে ঝামেলা না হয়। আকাশ সবকিছু খেয়াল রাখতে লাগলো। দুপুর 2টা। সবাইকে খাবার দিয়ে দেওয়া হলো। সবাই খাবার খাইতেছে। অন্যদিকে আকাশ দাঁড়িয়ে আছে মায়ের পাশে। মায়া আকাশকে খাবার খাইয়ে দিতেছে। এমন সময় পাশ থেকে মেঘলা বলতে লাগলো, এখনই যদি এত ভালোবাসা, তাহলে বিয়ের পর কেমন হবে আল্লাহ ভালো জানে। বিয়ে তো আজকে রাতেই হবে আমাদের। তুই এত কথা বলতেছিস কেন? আর আমি আমার জামাইকে খাইয়ে দিতেছি, অন্য কাউকে তো খাইয়ে দিতেছি না। হ্যাঁ, খাইয়ে দাও খাইয়ে দাও। আর তো কয়েকটা ঘন্টা পর দুইজনের হয়ে যাবে। অনুষ্ঠান শেষ হবে, বাড়িতেও যাবে। ওইদিকে হয়তো সবাই সবকিছু রেডি করেই রেখেছে। আকাশ চুপচাপ খাবার খেয়ে চলে আসলো ওখান থেকে। আবারও অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার পর এমপি প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই স্টেজ এবং পুরো কলেজ সাজিয়েছে কে, তাকে একটু ডাক দেন, আমার তরফ থেকে তাকে সামান্য একটা উপহার দেব। এমপির কথা শুনে প্রিন্সিপাল স্যার খুশি হয়ে গেল। আকাশকে মাইকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর আকাশ চলে আসলো স্টেজে আসতেই এমপি আকাশকে তার পকেট থেকে 20,000 টাকা বের করে আকাশের হাতে দিয়ে বলতে লাগলো, এই টাকাটা আমার তরফ থেকে তোমাকে দিলাম, কারণ তুমি এই কলেজটা অনেক সুন্দরভাবে সাজিয়েছো। প্রিন্সিপাল স্যার, আমি যতদিন এমপি পদে আছি ততদিন যা সাহায্য লাগবে আমাকে বলবেন, এবং কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই সাহায্য করব। ঠিক আছে স্যার, আমরা সবসময় আপনার পাশে ছিলাম এবং আপনিও আমাদের পাশে থাকবেন। দোয়া করি আপনার জন্য, যাতে আপনি আমাদেরকে সবসময় সাহায্য করতে পারেন। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হতেই সবাই চলে যেতে লাগলো।
যার যার বাড়িতে। আকাশ সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে রাত 9টায় বাড়িতে চলে আসলো। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, অনুষ্ঠান শেষ হয়েছে সেই সন্ধ্যাবেলা, তুই এখন আসছিস কেন? যা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। কাজী সাহেব বসে আছে সেই কখন থেকে। হ্যাঁ আম্মু, যাইতেছি। আকাশ তাড়াতাড়ি করে তার রুমে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। কাজী সাহেব সবকিছু আগে লিখে রেখেছিল, এখন শুধু কবুল বলার পালা। আকাশ কবুল বলে দিতেই মায়া ও কবুল বলে দিল। তাদের দুজনে বিয়ে সমাপ্ত করে কাজী সাহেব চলে গেল। রাত 11টা। সবাই খাবার টেবিলে বসে আছে, খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আকাশ বসে আছে সোফায়। এমন সময় মেঘলা এসে বলতে লাগলো, আকাশ না মানে দুলা ভাই, আপনি এখন আপুকে নিয়ে রুমে যান। রাত 12:09 বাজে। এখন আর নিচে থাকতে হবে না, রুমে গিয়ে আপনারা আপনাদের ইতি সমাপ্ত করেন। ইতি সমাপ্ত করব মানে? তোর কথা আর মানে বুঝলাম না। বড়দের বাচ্চা, তুই একদিকে আমার বেস্ট ফ্রেন্ড, অন্যদিকে আমার দুলা ভাই। বেস্ট ফ্রেন্ড হিসেবে বলতেছে, আপুকে নিয়ে রুমে যা তাড়াতাড়ি। এরপরে আপু সবকিছু শিখিয়ে দিবে, আমাকে আর কোনো কিছু বলতে হবে না। আকাশ মায়াকে নিয়ে চলে আসলো তার রুমে। দুজন বিছানায় বসে আছে। এমন সময় আকাশ মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, আমার শরীর খুবই ক্লান্ত, আমি এখন ঘুমাই। ঘড়ির কাঁটা এখন 12:35। তুই আমাকে ভোর 4:35 পর্যন্ত আদর করবি। আর যদি আদর না করিস তাহলে তোর টুনটুনি কেটে ফেলবো। তাড়াতাড়ি আদর কর। এটা তো আমাকে রীতিমতো অত্যাচার করতেছো তুমি। আমি কিন্তু আম্মুর কাছে বিচার দিব। তুমি আমাকে এই সব বলেছো। কচি খোকা, বুঝো না বোঝার ভান করো, তাড়াতাড়ি আদর করো। আকাশ তাড়াতাড়ি করে মায়ের ঠোঁট জোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ মায়াকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো আর কিস করতে লাগলো। নাভির কাছে এসে আকাশ মায়াকে কিস করতে মায়া কিছুটা কেঁপে উঠল। মায়ের সাথে সাথে আকাশকে তার নাভির সাথে চেপে ধরল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশকে ছেড়ে দিতে আকাশ বিড়াল মারার জন্য তৈরি হয়ে নেমে পড়ল বিড়াল মারার উদ্দেশ্যে।